প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেখা আছে পেজ নম্বর 191-তে, সেখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3, 4 এবং 4 নম্বর এই 4টা দাগে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, তার মধ্যে এমসিকিউ আছে, শূন্যস্থান, ঠিক ভুল এগুলো প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে 191 নম্বর পেজের এবিটিএ টেস্ট পেপারে। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, দাগ নম্বর 1, 2, 3 এবং 4-এর। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে সেখান থেকে। আর আজকে আমরা 191 নম্বর পেজ আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম 191 নম্বর পেজে প্রথম একের দাগে বলা আছে যে প্রশ্নগুলো, যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন বলা আছে, একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত। তো একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়। তাহলে অপশন বি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। সরল সুদে বলা হয়েছে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? দেখো, তো এই অঙ্কটা কী করে দেখো করতে হবে। তো আমাদের কি বলা হয়েছে? 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমাদের 2p ইকুয়ালস টু আমরা টোটাল এবং প্লাস ইন্টারেস্ট সেটা লিখতে পারবো। এবার তাহলে আমাদের এই i ইকুয়ালস টু কত লিখতে পারবো? যে 2p মাইনাস p ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু কত? p। তাহলে এবার দেখো, তাহলে ইন্টারেস্ট কত হবে? i ইকুয়ালস টু p r ইন্টু t বাই 100। সেটা কত? আমাদের i সমান কত? p, এবং এখানে p r ইন্টু t বাই 100। সেখানে এই p কেটে দিলে আমাদের কত পড়ে থাকবে? দেখো এখানে যে সময়টা আমাদের কত বলে দেওয়া হয়েছে, সময়টা আমাদের বলা হয়েছে কত? 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এই 20 দিয়ে কাটলে 10, এই 2টা কাটলে 5। তাহলে অতএব এই যে আর আছে, আর এর সমান আর ভ্যালু কত হবে? 5%। তাহলে আমাদের সুদের হার কত হলো? 5%। এবং সেই একই সুদের হারে কত বছরে আমাদের সেটা 3 গুণ হবে, সেটা আমাদের বলে। তাহলে 3p 3 গুণ হবে। তাহলে সেটা কত? আসল প্লাস ইন্টারেস্ট মিলে আমাদের 3 গুণ হবে। তো সেখান থেকে আমাদের i আবার কত বেরোবে? i সমান 3p মাইনাস p, অতএব 2p হবে আমাদের i। তাহলে এবার আমরা 2pটা বার করব সেমভাবে। এখানে এই যে সূত্রটা বসাবো এখানে, তাহলে p ইন্টু আর ইন্টু টি বাই 100। আমাদের এখানে এবার কী বার করতে হবে? টি এর ভ্যালুটা বার করতে হবে। এই পি কেটে দিলাম, তাহলে এখানে তাহলে 2 পড়ে থাকলো। এবারে আর এর ভ্যালু কত? 5% আমাদের বেরিয়েছে। তাহলে 5 গুণ, এবারে টি তো জানি না, বাই 100। 5 দিয়ে কাটলে 20। তাহলে অতএব গোনাগুনি গুণ করব, তাহলে টি সমান কত হবে? 40। তাহলে আমাদের কত বছর লাগবে 3 গুণ হতে? 40 বছর লাগবে। এরপরে আছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে। আচ্ছা, দুটি ঘনকের আয়তনের অনুপাত এত হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? যেটা আমাদের বলা আছে, দেখো, ঘনকের আয়তনের অনুপাত। তো আয়তনের অনুপাত আমরা কী করে লিখতে পারি? তো সেটা হচ্ছে, ধরো এ কিউব হলো, একটা a1-এর জন্য এ কিউব হলো, আর একটা b1-এর জন্য আর a2 হলো তার কিউব। ইকুয়ালস টু কত? 1/20। এত ইস্টু এত, তাহলে 1/27 বলা হয়েছে। এবার এটাই, তাহলে প্রথমটার আমাদের এ কি বার হবে? প্রথম বাহুটার জন্য a1 ধরলাম, দ্বিতীয়টার জন্য a2 ধরলাম, দ্বিতীয় ঘনকটার ক্ষেত্রে। তো এটা কিউব সমান 1/20 এর আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, তো সেটা আমরা লিখলাম। এবং এখান থেকে দেখো, এই a1 কিউব থাকলো, নিচে a2 কিউব থাকলো, ইকুয়ালস টু এদিকে 1-এর কিউব লিখলাম আমরা। এবং আচ্ছা, এভাবে না হলে এভাবে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এদিকে পুরোটা কিউব আছে, আর এদিকেও সেমভাবে এই 27টাকে 3 লিখতে পারি। 3-এর কিউব কত? 27 হয়। 3 গুণ 3 9, এবং 3 9 27। দুদিকে কিউব হয়ে গেল। তাহলে কিউব দুটো যদি হটিয়ে দিই, তাহলে আমাদের কী হবে? a1/a2 সমান 1/3 বেরোবে আমাদের। এবার আমাদের চেয়েছে কি? আমাদের যেটা চেয়েছে সেটা হলো ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা এটা a1 a2 পেয়ে গেলাম।
তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হয় ঘনকের 6a² হয়, তাহলে 6a1 জন্য 6a1²। আর যেহেতু এদেরও অনুপাত চেয়েছে আমাদের, তাহলে সেটা আমরা এটা বা এটা লিখব। এবং নিচেও কী হবে 6a2 জন্য যেটা হয় সেটা। তাহলে এবার আমরা ভ্যালু বসাই। তো 6 এবং 6 এখানেই কেটে দিলাম আমরা প্রথম লাইনেই। তারপর a1 জন্য কত বসাবো 1, তাহলে 1 স্কোয়ার, নিচে কত বসাবো 3, 3 স্কোয়ার। নেক্সট লাইন আমরা কি লিখব 1/339। তাহলে আমাদের যে এটা হলো কি a1, এবং তাহলে আমাদের a1 লেখার দরকার নেই, কারণ এটাই তো আমরা ভ্যালুগুলো লেখানো হয়। তাহলে আমাদের লাস্ট উত্তর আমরা কী লিখবো 1:9। এটা হচ্ছে আমাদের রেশিও। তাহলে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর হবে 1:9। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেখানে কী বলা হয়েছে, পরের দাগের প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন। 2a = 3b = 4c হলে a:b:c কত? দেখো এটা তাহলে 2a = 3b + 4c, এটা যদি হয়, এ যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের a:b:c কত? তাহলে দেখো এখানে আমাদের এটা কী হবে 1/2 লিখতে পারবো আমরা, বিটা কি লিখবো 1/3 লিখতে পারবো, এবং সিটা কি লিখবো 1/4 আমরা লিখতে পারবো। তাহলে এটা কী হবে, পরের লাইনে যদি আমরা এটা করি বা এখানে যদি এটা করি, আমরা এর উপরে নিচেটাকে পুরো লসাগু করবো, 3, 2 এবং 4 লসাগু হবে 12। তাহলে উপরে প্রত্যেকটাকে 12 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা হবে 12/2, এটা 12/3 এবং এটা 12/4। এবার কাটাকুটি করবো, তাহলে 6:4:3 আমাদের উত্তর হবে। দেখো 6:4:3 অর্থাৎ অপশান ডি এখানে আমাদের সঠিক হবে উত্তর। এরপরে 5 দাগে বলা হয়েছে দেখো, 0 কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ABCD বৃত্ত চতুর্ভুজ, অ্যাঙ্গেল ADC 120 হলে অ্যাঙ্গেল BAC এর মান কত? 5 দাগের প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে AB, আমাদের একটা এখানে বৃত্ত আঁকতে হবে। এটা হলো ধরো আমরা ধরে নিলাম এটা ও কেন্দ্র, তার ব্যাস হচ্ছে AB। তো এটা A এবং এটা B হলো একটা ব্যাস ধরে নিলাম। এবং এখানে আমাদের কি বলা হয়েছে, ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং তার ADC এর অ্যাঙ্গেল 120। তো আমরা A B আর এখানে ধরে নিলাম একটা C এরকম জায়গায়, এরকম জায়গায় একটা D দিলাম। তাহলে এটা একটা ABCD একটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, এবং সেখানে ADC 120, AD এবং C, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি ADC, এবং অ্যাঙ্গেল BAC এর মান কত? তাহলে অ্যাঙ্গেল BA এবং C এই অ্যাঙ্গেলটা কত আমাদের জানতে চেয়েছে, সরি এই অ্যাঙ্গেলটা নয়, এই অ্যাঙ্গেলটা BAC, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে চেয়েছে। তোমাদের আমি সুবিধাতে রং আলাদা কালার করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো এই জায়গাটা আমাদের চেয়েছে, BAC জানতে চেয়েছে আমাদের, BAC এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা কী করে করব, আমরা কি জানি, মানে এই যে লেখা এখানে পেলাম, এখান থেকে আমরা কী কী লিখতে পারবো। দেখো এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল CBA, অর্থাৎ CBA, এটা আমরা কি লিখতে পারি, যদি আমরা ধরি এটা একটা ত্রিভুজ, এটা একটা এখান থেকে এটা পুরোটা ত্রিভুজ ধরলাম। যদি এটা ত্রিভুজ ধরি, তাহলে দেখো এই যে বৃত্ত এই বৃত্তের উপরে যে এই অ্যাঙ্গেলটা হবে এখানে, এটা আমরা কত ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয় জানি। এই CBA সমান লিখতে পারবো কত 180, এদিক এবং এই উল্টো দিকের কোণ দূরের যোগফল কত হবে 180 হবে জানি আমি। তো 120 এবং এদিকে যেটা এই দুটো মিলে আমাদের 180 হবে, তাহলে 180 - 120 আমরা লিখতে পারবো এই অ্যাঙ্গেলটা। তাহলে সেখান থেকে আমাদের কত বেরোবে 60। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো, এটা হলো কত 60, এটা 60 হলো। এবার দেখো যেহেতু ত্রিভুজ ABC থেকে পাই বা ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল CAB সমান লিখবো কি, দেখো CAB 3 এর যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার এখান থেকে বিয়োগ করবে 90 + 60 বিয়োগ করবো, 90 + 60, তাহলে 180 - 150, তাহলে কত হবে 30। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, উত্তর হবে 30 ডিগ্রি। অপশান সি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এর পরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা হয়েছে আমাদের, সেটা হলো কোথায় গেল এই অঙ্কটা, 6 দাগের অঙ্ক। 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা হয়, তাহলে এটার ভ্যালু কত? তো এটা আমরা প্রথমে লিখি 3x = কোসেক আলফা, এবং এর পরের লাইন আমরা এটা লিখতে পারি, এটাকে স্কোয়ার করে দিলাম, 9x² কোসেক স্কোয়ার আলফা, এটা লিখতে পারি আমরা। আবার সেমভাবে এদিকে যদি এটা লিখি 3/x = কট আলফা, এদিকেও আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে 9/x² কত হবে, কট স্কোয়ার আলফা হলো। এবার দেখো আমরা যদি দুটো সমীকরণ আলাদা আলাদা ধরি, এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ যদি ধরি যে এটা 1 এবং এটা 2, তাহলে 1 থেকে 2 আমরা বিয়োগ করব, তাহলে 1 থেকে 2 বিয়োগ করব, 9/x² হবে এদিকে, এবং এদিকে কত হবে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। তাহলে দেখো এটা আমরা সূত্র আমরা একটা পাবো, কোটেকে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেই কারণেই আমরা এটা বিয়োগ করেছি। তাহলে এটার ভ্যালু কত, 1 হবে। এইদিকে কত হবে, সেটা হলো x², এবং তারপরে লাইন দেখো কত লিখতে পারবো আমরা, এটা হলো 9, সরি এটা হলো যদি স্কোয়ার হয় তাহলে 9x⁴ হবে, মাইনাস যেমন থাকবে মাইনাস, এদিকে হবে 9 = 1। তারপরের লাইন আমরা কি লিখব, ও আচ্ছা আমাদের কী চেয়েছে এখানে ভ্যালুটা, 3 × x² - 1/x। আচ্ছা 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 আচ্ছা, এদিকে গিয়ে তো আমাদের কোনো লাভ নেই, তাহলে আমাদের এটা রাখতে হবে, x² - 1/x রাখতে হবে। তাহলে আমাদের 9টা কমন নিয়ে নেবো এখান থেকে, তাহলে এই 9 যদি আমরা কমন নিই তাহলে কত হবে, x² - 1/x² = 1 হবে। এবার দেখো এখানে 3 রাখতে বলেছে আবার, তাহলে 9টাকে আমরা কি লিখবো, 3 × 3 আকারে লিখবো, তাহলে x² - 1/, বাহ খুব সুন্দর অঙ্ক, = 1 এটা লিখতে পারলাম। তারপরের লাইন দেখো, তারপর লাইনে যদি করি আমরা 3 × 3 আছে, এবার এখান থেকে আমাদের লাগবে কোনটা, 3 × x² - 1/x লাগবে, তাহলে এই 3টাকে আমরা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে এখানে শুধু 3x² - 1/x² রাখলাম, আর বাকি এই 3টা আমরা এদিকে দিয়ে দিলাম, তাহলে 1/3 হবে। তাহলে উত্তর কত হবে, 1/3। তাহলে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর। খুব সুন্দর অঙ্ক এটা। এরপরের যে অঙ্ক আছে দেখো, সেখানে আমাদের যেগুলো আচ্ছা 2-এর দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, তাহলে আমাদের এই প্রশ্নগুলি ছিল এখানে 1-এর দাগের MCQ টাইপ প্রশ্ন। এরপরে 2-এর দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। সেখানে দেওয়া আছে দেখো, প্রথম প্রশ্ন, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত, আসল যদি 8 টাকা হয় আর সুদ আসল 9 টাকা, তাহলে আমাদের সুদ কত হলো, 1 টাকা সুদ হলো, সেটাই বোঝাচ্ছে। সেটা হলে বার্ষিক সুদের হার কত। তো আমাদের যদি ধরে নিলাম আমরা 8x টাকা আমাদের আসল, আর 9x টাকা আমাদের হলো সুদ আসল, মিলে হলো, তাহলে আমাদের যে আসল টাকাটা কত, সুদ আসল যদি 9x হয়, সেখান থেকে আমরা আসলটা বাদ দিলে আমাদের কত বেরোবে, x বেরোবে, তাহলে এটাই হচ্ছে আমাদের সুদ, তাহলে এক্সটা হলো আমাদের সুদ। আমরা আসল জানি, সুদ জানি, সেখান থেকে আমাদের সুদের হারটা বার করতে পারবো। তাহলে দেখো এই আমরা আসল = কি লিখতে পারি, এই সুদ = আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এবার সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো, এই এক্স কেটে দিলাম। তারপরের লাইন কি লিখবো, দেখো এই 8টা কাটলাম আমরা, 4 দিয়ে কাটলাম, তাহলে এটা কত হবে, নিচে 25। তাহলে আর = কত হবে, 25/2 হবে। অতএব আর এর ভ্যালু কত, 12.12%। তো এটা লিখে দেবে এখানে। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। কি হবে, ব্যাসার্ধ হবে এটা, ব্যাসার্ধ
নেক্সট প্রশ্ন, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটি কি সমহার বৃদ্ধি। তাহলে 3 দাগেরটা লিখবে কি সমহার বৃদ্ধি। এরপরে আছে √3 - 2 এর অনুবন্ধী করণী। √3 - 2 এর অনুবন্ধী করণী কি হয়, -√3 - 2। এরপরে আছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়, শঙ্কু ও চোঙের সমন্বয়, এটা লিখে হয় চোঙের সমন্বয়। নেক্সট প্রশ্ন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলে ড্যাশ প্রবণতার মাপক। এটা হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে 3 দেখে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তো এটা কি হবে, এটা এখানে সত্য বলা হয়েছে, কারণ এটা ঠিকই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এক্স সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে। তো এটা কি ঠিক বলা হয়েছে, দেখো একটু চেক করা যাক এটা। তো আমরা ধরে নিলাম এক্স ইকুয়ালস টু, এটাকে যদি তুলে দিই তাহলে আমরা কে লিখলাম, তো দুটো আছে যেহেতু, এটা k1 লিখলাম, k1 ইন্টু জেড, আর ওয়াইটাকে লিখলাম k2 ইন্টু জেড। তাহলে দেখো দুটো গুণ করলাম এক্স ওয়াই, তাহলে কী হবে k1 জেড ইন্টু k2 ইন্টু জেড। তাহলে এক্স ওয়াই সমান কী হবে, k1 k2 ইন্টু কি জেড স্কোয়ার হবে। তাহলে এক্স ওয়াই সমান কত, আমরা এক্স ওয়াই সমানুপাতিক কত লিখতে পারবো, আমরা এখানে জেড স্কোয়ার লিখতে পারবো। তাহলে কি এটা কি ঠিক হলো, এটা তো হলো না। তাহলে এটা কি হবে, দ্বিতীয়টা আমাদের হবে কি ভুল। তাহলে এটা হলো কি 2-এরটা মিথ্যা। এরপরে আছে 3, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়। তো এটা এখানে কি হবে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়, এটা মিথ্যা। এরপরের প্রশ্ন দেখো, বলা আছে 4 দাগের, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো এটা এখানে দেখো যেটা বলা হয়েছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এটা হয় এমনি, এটা সূত্র। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে 4/3 পাই ইন্টু দ্বিগুণ অর্থাৎ আর, তাহলে 2r হবে। দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে কত বাড়বে দেখো, 4/3 পাই ইন্টু এই 2টার কিউব হলে কত হয়, 8 হয়ে যাবে। তাহলে ইন্টু 8, তাহলে 8 গুণ হয়ে যাবে। দেখো তাহলে কি দ্বিগুণ হবে না 8 গুণ হবে। তাহলে এটাও এখানে কি মিথ্যা বলা হয়েছে, মিথ্যা বলেছে। নেক্সট প্রশ্ন, যদি আলফার মান থিটা 0 সমান বা 0 থেকে বড় এবং 90 সমান বা 90 থেকে ছোট হয়, তাহলে এই যেটা বলা আছে যে সেক স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে 2। তো অঙ্কটা করা যাক। 5 দাগে দেখো, সেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি, আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখান থেকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা লিখতে পারি। এবার সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার, সেক আলফা মাইনাস কট আলফা, এটা আমাদের সর্বনিম্ন মান যে বলা আছে, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। প্লাস এদিকে 2 আর সেক আলফা ইন্টু কট আলফা কেটে যাবে, তাহলে কত হবে, 1 হয়ে যাবে।
তাহলে কত উত্তর হবে 2। তাহলে এখানে 2 বলা আছে, তাহলে এটা কী হবে সত্য। তাহলে এটা হলো সত্য। নেক্সট প্রশ্ন 6 দাগে বলা আছে যে এখানে 2, এখানে যেটা আছে 2, 3, 9, 10, 9, 3, 9 সত্যের সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান এখানে কী বলা আছে 10। দেখো এখানে দেখো সংখ্যা 10 তো একবারই আছে, কিন্তু এখানে এটা আছে 9 দুবার আছে, 3 বার আছে, এটা দেখো 2 বার, তাহলে সংখ্যাগুরু মান 10, তাহলে এটা তো মিথ্যা বলা আছে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো 4 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেগুলো 10টা প্রশ্ন 2 নম্বর করে 20 নম্বর আছে। প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? তো এরকম অঙ্ক কিন্তু বারবার পেজে তোমাদের দেওয়া হচ্ছে। দেখো তাহলে কী করবে, সোজা এখানে 2 বসিয়ে দেবে, এক্সের জায়গায় 2 বসাবে সিম্পলভাবে। তারপরে ক্যালকুলেশন তোমরা যেভাবে কোথায় করবে সেখান থেকে তোমাদের বি এর ভ্যালু বেরোবে, তারপর বি এর ভ্যালুটা তোমাদের আবার বসাতে হবে সমীকরণে। প্লাস 6 = 0। এখানে আমরা কী করব, এই এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্সের জায়গায় 2 বসালাম প্লাস 6 = 0। তাহলে এটা কী হবে, 2 এর স্কোয়ার মানে 4 অর্থাৎ মাইনাস 2 দুগুণ 4 মাইনাস 2b প্লাস 6 = 0। এবার দেখো এই প্লাস 4 মাইনাস 4 কেটে দিলাম, তাহলে মাইনাস 2b = মাইনাস 6, তাহলে b কত হবে 3 হবে। তাহলে বি এর মান যখন 3 বেরোবে, তাহলে এই বি এর ভ্যালুটা 3টা আবার বসাবো আমরা এখানে এক্সের জায়গায়। তাহলে এখানে এক্স স্কোয়ার যেটা আছে মাইনাস এই 2 প্লাস, এবার যে বি এর জায়গায় আমরা কত বসাবো 3 বসাবো, প্লাস এক্স প্লাস 6 = 0। নেক্সট লাইন কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 2 5। তো এভাবে দাঁড়াও, এটা আমরা মিডিলটা ফ্যাক্টর করবো, তো এভাবে আমি লিখি যে 5x প্লাস 6 = 0। তো মিডিল ফ্যাক্টর কীভাবে করবো দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস আমরা লিখবো 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2x প্লাস 6 = 0। পরের লাইন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 = 0। নেক্সট লাইন এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এখানেও এক্স মাইনাস 3 পড়ে থাকবে = 0। তারপরের লাইনে আমরা এক্স মাইনাস 3 কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 2 = 0। তাহলে আমাদের হয় এক্স মাইনাস 3 = 0 হবে, অথবা এক্স মাইনাস 2 = 0 হবে। তাহলে অতএব এক্সের ভ্যালু একটা 3 হবে, আর একটা এক্সের ভ্যালু 2। তো 2 তো বলাই আছে ওখানে, এক্সের একটা মান একটা বীজ 2, তাহলে একটা বীজ কত হবে 3। তাহলে আর একটা বীজ কত হবে 3। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, সেটা বলা আছে 2 দাগের অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে 1 টাকা হবে কত, পি আসল ইন্টু 5% হার সময় কত 1/12, যেহেতু মাস বলা হয়েছে বাই 100, সেখান থেকে আমাদের পি এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে 100কে 1 গুণ করে দেবো, তাহলে 100কে 100, এদিকে 5 ইন্টু পি বাই এখানে 12। নেক্সট যে লাইন সেখানে এই 5টাকে কাটবো 20 দিয়ে, তাহলে পি কত হবে 20 দুগুণ 40 হবে। দাঁড়াও সরি এইটা 20 12 দুগুণ 24, তাহলে 240 টাকা। তাহলে 240 টাকার, তা লিখবে ওইভাবে যে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। এরপরে দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে বলা আছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি ও এসি 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বাবা, তো দেখো এই অঙ্কটা তোমাদের এই প্রথমে একটা বৃত্ত তোমাদের রাখতে হবে। তোমাদের প্রথমে বৃত্ত এখানে নিতে হবে। তো বৃত্ত নেওয়ার পর দেখো এখানে যেগুলো ভ্যালুগুলো বলা হয়েছে যে এটা একটা বৃত্তের কেন্দ্র, সেখানে 5 সেন্টিমিটার
দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি জ্যা, ব্যাসার্ধের একটি বৃত্তে এবি একটি জ্যা। তো ধরে নিলাম এবি, আচ্ছা ধরে নিলাম যে এরকম যে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এবি একটা জ্যা এখানে ধরে নিলাম, ঠিক আছে। আর এসি, আচ্ছা এবি ও এসি দুটি সমান জ্যা, আর একটা এসি ধরলাম এরকম, এটা বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই দুটো সমান মনে করবে, এবি এবং এসিটা সমান। তো এই দুটো জ্যা তৈরি হলো বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। তো এই এবিসি যে ত্রিভুজ হবে তার কেন্দ্র সেই বাইরে অবস্থিত হলো, কেন্দ্রটা এবিসি ত্রিভুজের বাইরে থাকলো, সেটা হলো। এবং নেক্সট কী আছে, এটা হলো, এবং এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 6, তাহলে এবি এটাও 6, এসি এটাও 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায় দূরে কত? আচ্ছা বিসি এইটার ডিস্টেন্স কত হবে তোমাদের বার করতে বলা হয়েছে। তো এটা কিন্তু বেশ শক্ত একটা অঙ্ক। তো দেখো এখানে আমরা তাহলে আমাদের দেখো যদি আচ্ছা আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা জ্যা বলা আছে, এইটা যদি, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? 5। এই যে ডিস্টেন্স এটা হলো আমাদের 5, এটা হলো একটা ব্যাসার্ধ, এটা 5, এটা একটা ব্যাসার্ধ, এটা এই যে এটা একটা ব্যাসার্ধ, এটা হলো 5, এবং এই যে ব্যাসার্ধটা এটা হলো 5। এগুলো একটু ট্যারা প্যাকা লাইন হয়ে যাচ্ছে, তো এগুলোও 5। এই যে একটু ডিপ করে লিখলাম, সেই এগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ, এগুলোর দৈর্ঘ্য 5। তো এখান থেকে আমরা কী লিখতে দেখো, এই ত্রিভুজ, আচ্ছা এখানে একটা ভ্যালু দেই, এটা পি, এই যে ভ্যালুটা এটা পি দিলাম বিন্দুটা। তো এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ পিবি, এ পিবি, এটা এই যে ত্রিভুজ এটা থেকে আমরা কি পাই দেখো, আমরা পিথাগোরাসের সূত্র অবলম্বন করব। তাহলে সেটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার বলে ভূমি স্কয়ার, এই যে সূত্র সেটা হচ্ছে এখানে এটা বিপি স্কয়ার হবে। তাহলে এবি স্কয়ার সেটা হলো কত? 6, তাহলে 6 এর স্কয়ার 36 লিখে দিলাম, এবং এখানে এপি স্কয়ার যেমন থাকলো প্লাস বিপি স্কয়ার। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। আর একটা যে ত্রিভুজ এখানে আছে, ত্রিভুজ ও বিপি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? সেমভাবে ও বি স্কয়ার সমান ওপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার, সেখানে আমরা এটা কত হবে? আচ্ছা এখানে 5 বলা আছে, এই ওবিটা কত? 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে 5 স্কয়ার কত হবে? 25, একেবারে লিখে দিলাম ওপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। 2 নম্বর সমীকরণ আমি লিখলাম। এবার তাহলে দেখো এই 1 নম্বর সমীকরণে আমরা 1 নম্বর সমীকরণে, আচ্ছা এটা 2 নম্বর রেখে লাভ নেই, আরেকটু ভাঙি, নাহলে হবে না। তাহলে দেখো এই যে 25 এখানে থাকলো, এবং এই ওপি যেটা আছে, এই ওপিটা কত? একটু এটা টোটাল 5, তাহলে ওপিটা কত? 5 মাইনাস ওপি লিখবো আমরা এটা, তাহলে 5 মাইনাস, আচ্ছা ওপি, তাহলে 5 মাইনাস এপি হবে, 5 মাইনাস এপি প্লাস বিপি স্কয়ার। তারপরের লাইন কি লিখবো? 25 মাইনাস, এদিকে দিয়ে দিলাম 5 মাইনাস এপি স্কয়ার সমান বিপি স্কয়ার। তো এটা হলো, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা বিপি ভ্যালুটা বসাবো, বিপি স্কয়ারের মান বসিয়ে পাই দেখো 36, তারপর দেখো এটা এপি স্কয়ার প্লাস বিপির জায়গায় যে ভ্যালুটা সেটা বসাবো, 25 মাইনাস 5 মাইনাস এপি এর স্কয়ার। এটা হলো। নেক্সট লাইন কি লিখবো? এপি স্কয়ার যেমন থাকলো তেমন থাকলো, 25 যেমন থাকলো, এটাকে আমরা ভাঙবো, এ স্কয়ার মাইনাস 2ab
হ্যাঁ, এ স্কোয়ার মানে 25, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাসটা যদি গুণ করা হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস তাহলে 2ab অর্থাৎ 5 দুগুণ 10 এপি, তারপরে প্লাস বি স্কোয়ার হবে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস গুণ হবে যখন, তাহলে সেটা হবে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার। তারপর দেখো এখানে আচ্ছা এপি স্কোয়ার কাটলাম, এখানে এপি স্কোয়ার কাটলাম, প্লাস এপি মাইনাস এপি কেটে দিলাম, আর আচ্ছা এখানে তো প্লাস ছিল, এটা ভুলে গেছি, এই প্লাস মাইনাসটা কাটলাম, তাহলে 36 ইকুয়ালস টু আমাদের 10 এপি হলো। তাহলে পরের লাইনে আমরা এপি ইকুয়ালস টু কত লিখতে পারি, এপি ইকুয়ালস টু লিখব 36/10 অর্থাৎ 3.6 লিখে দিলাম একেবারেই। এবার এই যে 3.6টা এই ভ্যালুটা আমরা বসাবো কোথায়, 2 নম্বর সমীকরণ আমরা এপিটা বসাবো, বেশ টাফ একটা অঙ্ক। এপি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তো সেটা হবে কত 25 মাইনাস 5 মাইনাস 3.6 তার স্কোয়ার ইকুয়ালস টু বিপি স্কোয়ার। এবার দেখো তাহলে তেমন থাকলো 25, যেমন থাকলো মাইনাস 5 থেকে 3.6 বাদ দিলে 1.4 স্কোয়ার সমান সমান বিপি স্কোয়ার। এবার 25 মাইনাস 1.4টাকে যদি স্কোয়ার করি 1.96 হবে ইকুয়ালস টু বিপি স্কোয়ার। এবার দেখো 25 থেকে এটা বাদ দেবো 1.96, তাহলে কত হবে 23.04 ইকুয়ালস টু বিপি স্কোয়ার। পরের লাইনে আমরা লিখব বিপি ইকুয়ালস টু রুট 23.04, অতএব বিপি সমান সমান এটা তোমাদের এটা ভাঙলে 4.8 এরকম একটা ভ্যালু আসবে রুটটা ভাঙলে। তো তাহলে আমাদের বিপি যে সেটা আমাদের দরকার ছিল, যে বিসি আর জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এবার যদি বিপিটা 4.8 হয়, বিপি যদি 4.8 হয় তাহলে অতএব এবার বিসি কত হবে, দেখো এই যে এই বিপি এই ভ্যালুটা যদি আমাদের হয় 4.8, তাহলে আমাদের কত বিসি লাগবে, তাহলে ডবল হবে এটা, তাহলে 2 ইন্টু বিপি, তাহলে 2 গুণ 4 গুণ 8, তাহলে কত হবে 9.6 সেন্টিমিটার। আচ্ছা এর পরের যে অঙ্ক 4 দাগের অঙ্ক বলা আছে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ঘনক তিনটি গলিয়ে একটি নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত? দেখো এটা তোমরা কি করবে, প্রত্যেকটা কিউব হবে সমান সমান নতুন যেটা হবে তার বাহুর দৈর্ঘ্যের কিউব। সেখানে দেখো 27 যোগ 64 যোগ 125 সমান সমান এ কিউব। তাহলে এ কিউব সমান সমান কত লিখবে, যোগ করলে সব মিলে 216 হচ্ছে। তাহলে এ এর মান কত 6 সেন্টিমিটার। তাহলে নতুন ঘনকের এটি ধারের দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। সহজেই হয়ে গেল অঙ্কটা, খুব ছোট একটা অঙ্ক। এরপরে পাশে থেকে বলা আছে এক্স 12 এবং ওয়াই এবং 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 27 আমরা লিখতে পারি, যেহেতু ক্রমিক সমানুপাতি বলা আছে এখানে। এবার দেখো তাহলে এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই আমরা লিখব। সেখান থেকে প্রথম দুটো নেব, এখান থেকে ভ্যালু বার করব, যে এখানে আচ্ছা আর একটা এদিকে লিখি 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 27। তো এরপর এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার সমান কত 12 গুণ 27, সেখানে ওয়াই সমান কত হবে
12 গুণ 27 রুট 12টাকে লিখলাম 3 গুণ 4 এবং 27টাকে লিখলাম 3 গুণ 9। তাহলে কই হবে? এই দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে আসবে, একটা 4-এর মধ্যে 2 বেরিয়ে আসবে, 9-এর থেকে একটা 3 বেরিয়ে আসবে। 3 3 9, 9 2 18। তাহলে আমাদের কত হবে? এটা ভ্যালু হবে কত? 18। ওয়াই এর মান কত? 18। তাহলে এবার ওয়াই ভ্যালুটা এখানে বসাবো। x/12 = 12/18। 12টা কাটলাম 3 দিয়ে, 3 এ 4 12, 3 6 18, 2 2 4, 3 3 3 2 6, আর এদিকে 3 দিয়ে কাটলাম, এদিকে 3 এ 4 12। তাহলে x সমান কত হবে? 4 2 8। তাহলে x এর মান 8 হলো এবং y এর মান কত? 18। সেটা আমাদের 12 হয়ে গেল অঙ্ক। তাহলে নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হলো 6 দাগের, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ অর্থাৎ 2p, চক্রবৃদ্ধি সুদ p ইন্টু 1 প্লাস r/100 এবং টু দি পাওয়ার n, p আর p কেটে দিলাম, তাহলে 2 ইকুয়ালস টু কত? 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবং আমাদের চেয়েছে কি 4 গুণ হবে কবে? সেমভাবে 4p ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। তাহলে এখানে pp কাটলো, 4 ইকুয়ালস টু কত? এখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। পরের লাইনে দেখো এই 4টাকে আমরা এই ভ্যালুটা এ করবো বলে 4টাকে আমরা কি লিখবো? 2 এর স্কোয়ার। আর এদিকে কী হবে? সেটা হলো 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। এবার এই 2 এর জায়গায় আমরা এটা তো লিখতেই পারি, এই ভ্যালুটা। তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হবে, তার স্কোয়ার হবে এটা, যদি এখানে স্কোয়ার ছিল। আর এদিকে যেমন আছে 1 প্লাস r/100, 2 এর জায়গায় আমরা এটা লিখেছি, তার স্কোয়ার ছিল, এখানে থাকবে। নেক্সট লাইন কি হবে? 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2n হবে, গুণ হয়ে গেলে। এদিকে 1 প্লাস r/100 সমান এটার স্কোয়ার। তাহলে দেখো এই বেস যখন সমান, তাহলে আমরা পাওয়ার সমান করে দিতে পারি। 2n সমান 2 আছে, তাহলে n সমান 1 হবে। আচ্ছা সরি, এখানে তো 2 নয়, এখানে তো t ছিল। এটা t ছিল, যদি t থাকে তাহলে এটা t, তাহলে n সমান t/2। তাহলে n এর মান হলো t/2। এবার আমাদের কি চেয়েছে এখানে? আচ্ছা তাহলে কত বছর 4 গুণ হবে? আচ্ছা তাহলে 4 গুণ হবে কত? t বছরে। টিটাই আমাদের বার করতে হবে। তাহলে 2n বছরে আমাদের হবে 4 গুণ। তাহলে কত বছর হবে 4 গুণ? 2n বছরে হবে 4 গুণ। তাহলে টি আমাদের বার করতে বলা হয়েছে, তাহলে 2n বছরে আমাদের 4 গুণ হয়ে যাবে। এটা এ অবধি রাখলেই হবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে দেখো 7 দাগের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। 7 দাগের প্রশ্ন। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্ষতলের ক্ষেত্রফল 264। আর বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। তো এই সূত্রগুলো তোমাদের জানতে হবে, সেটা 264 প্রশ্নতে বলে দেওয়া হয়েছে। তাহলে 2 গুণ 22/7 গুণ r, আচ্ছা আর হ্যাঁ এইচ বলা যায় 14, 264। 7কে কাটলাম 2 দিয়ে। নেক্সট লাইন r ইকুয়ালস টু 264, তার নিচে চলে যাবে প্রত্যেকটা 2 গুণ 22 গুণ 2। তাহলে 2 দিয়ে যদি এটা কাটি কত হবে? 132। এই 2 দিয়ে যদি কাটি 61 হবে। এটা যদি কাটি 11 দিয়ে, 11 দুগুণে 22 এবং আচ্ছা এটা 61 নয়, 66 হবে। তাহলে 11 দুগুণ, আচ্ছা তাহলে 22 দিয়ে কাটলে 22 1 কে 22, 3 22 হবে 66। তাহলে অর্থাৎ আর ইকুয়ালস টু কত হবে? 3।
তাহলে আর এর ভ্যালু 3 বেরোলো। আমাদের চেয়েছে কি চোঙটির আয়তন, তাহলে চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু এইচ কত? 14 দেওয়া আছে। তাহলে এই 7 কাটলাম 2 দিয়ে, তাহলে 22 গুণ 3 স্কোয়ার 9 গুণ 2, এটা আমাদের গুণ করলে আসবে কত? আমাদের 22 দুগুণ 44 গুণ 9, 4 9 36, 4 9 36 আর 3 39, 39 বর্গ সেন্টিমিটার। তাহলে হয়ে গেল এটা। নেক্সট যে প্রশ্ন আছে দেখো এখানে, সেটা হলো 8 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে দেখো একটি নিরেট গোলাকের বক্ষতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলাকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এটার ভ্যালু কত? তাহলে দেখো নিরেট গোলাকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? নিরেট গোলাকের বক্ষতলের ক্ষেত্রফল বলা আছে এস, এবং বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, সেটা সমান সমান এস বলা হয়েছে। আর এদিকে কি বলা হয়েছে? আয়তনের সূত্র কি? নিরেট যে গোলাকের যে আয়তন তার সূত্র হলো কি 4/3 পাই আর কিউব, সেটা সমান সমান কত? ভি বলা আছে। তাহলে এটা বলা আছে, এবার আমাদের বার করতে হবে কি এস কিউব বাই ভি স্কোয়ার। তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার সমান কত হবে? এস কিউবের জায়গায় লিখবো 4 পাই আর স্কোয়ারের পুরোটার কিউব, নিচে এদিকে যেমন এই ভি আছে ভি এর স্কোয়ার হবে, এটার হবে স্কোয়ার। নেক্সট লাইন কী হবে দেখো, এই যে 4, আচ্ছা 4 কিউব মানে 64, এবং পাইয়ের কিউব, এবং নিচে r⁶, এবং এখানে কি হবে 64 না 16/339 গুণ পাইয়ের স্কোয়ার ইন্টু আর এর কিউব। নেক্সট লাইন দেখো, এই পাইয়ের স্কোয়ার এই কিউব যদি কেটে দিই তাহলে ওপরে একটা পাই পড়ে থাকবে, এখানে আর কিউব কাটিয়ে r⁶ কাটলে এখানে আর কিউব পড়ে থাকবে। নিচে কি হবে? নিচে আমাদের পড়ে থাকবে কত? সেটা হলো 16⁹ শুধু পড়ে থাকবে, এই 16/9। তাহলে 64 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, আর এদিকে এই 16/9টাকে উল্টে দিলে 9/16, তাহলে 16 1 16, 4 16 64, এটা হলো। আচ্ছা এটাকে আমরা এই পাই রেখে দিই, এখানে ঘটানোর দরকার নেই, আর এটা থাক। তাহলে 4 9 36 পাই আর কিউব হবে আমাদের ভ্যালু। তাহলে আমাদের উত্তর এটাই হবে। ওখানে লেখাই আছে পাইয়ের মান না বসিয়ে উত্তর বার করতে বলা, তাহলে পাইয়ের মান আমরা বসাবো না। তাহলে আমাদের এই ভ্যালুটা 36 16, হ্যাঁ 4 9 36 পাই আর কিউব, এটাই হবে উত্তর। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেটা কি বলা আছে, এক্স সমানুপাতিক ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স হলে দেখাও অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাও এক্স সমান তাহলে আমরা কী লিখবো? k1 ইন্টু ওয়াই লিখবো k2 ইন্টু জেড লিখবো k3 ইন্টু এক্স। তারপর দেখো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু k1, ওয়াই বাই জেড ইকুয়ালস টু k2, জেড বাই এক্স ইকুয়ালস টু k3। তাহলে k1 k2 ইন্টু k3 সমান সমান কত? এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড বাই এক্স। এবার দেখো এটা কাটবে, তাহলে কে কথা 1, এটা প্রমাণ তো আমাদের প্রমাণ করতে বলা আছে। নেক্সট প্রশ্ন 10 দাগে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের যেটা বলা হয়েছে সেটা কি? সেটা হলো কি পার্শ্বতলের ক্ষেত্রফলের
পাশাতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পাশাতলের ক্ষেত্র লম্ববৃত্তাকার শঙ্কুর পাশাতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই ইন্টু আর ইন্টু এল, সেইটাই কার সাথে সমান? তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার এবং এর কত গুণ? √5 গুণ। এটাই হলো আমাদের সমান করতে সমান বলা হয়েছে। তাহলে এখানে পাই এবং আর কাটলে এল ইকুয়ালস টু কী হবে? √5 ইন্টু আর পড়ে থাকবে, √5 ইন্টু আমাদের আর পড়ে থাকবে। এবার এই যে এলটাকে আমরা জানি কি, যে অতিভুজ স্কয়ারটি দেখা যাচ্ছে সূত্র, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা এলের ভ্যালুটা পাবো, যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে এলটা হয় তির্যক উচ্চতা, সেখান থেকে আমরা এই এইচ এবং এটার সূত্র এইটা পাবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার হলে ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা এইটা পাবো। তাহলে এটা আমাদের √5 ইন্টু আর এখানে পড়ে থাকবে। তারপর দেখো নেক্সট লাইন আমরা কি লিখবো? এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কি হবে? এই রুটটা উঠে যাবে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার পড়ে থাকবে। এদিকে কি হবে? √5টাকে 5 হয়ে যাবে, আর 8টা পড়ে আছে, 8টা আর স্কয়ার হয়ে যাবে, দুই দিকে বর্গ করেছি সেই কারণে। তারপরে এখানে দেখো, তাহলে এইচ স্কয়ার সমান কী লিখবো? 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার লিখবো। তারপর লাইনে এইচ স্কয়ার সমান কত হবে? 4 আর স্কয়ার। তাহলে এবার এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হবে? 4/1। তাহলে এইচ বাই আর কত হবে? রুট হয়ে যাবে পুরোটার, 4/1, অতএব এইচ বাই আর সমান কত? 2/1, অতএব এইচ ইস টু আর হবে কত? 2:1। এটাই তো আমাদের বার করতে বলা হয়েছে, যে তাদের শঙ্কুরের উচ্চতা এইচ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2:1, দৈর্ঘ্য অনুপাত কত? 2:1। এরপরে 11 দাগের যে প্রশ্ন, সেখানে দেখো যেটা বলা আছে। 11 দাগের প্রশ্নতে বলা আছে সেক 5 থিটা ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। সেক 5 থিটা ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি, তাহলে কোসেক 90 মাইনাস 5 থিটা ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 36। এই সেক থিটাকে আমরা কোসেক আকারে লিখলাম। তাহলে সেক থিটাকে কীভাবে লিখতে পারি? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, সেভাবেই আমরা লিখেছি। এদিকে যেমন কোসেক ছিল তেমন লিখেছি। তাহলে এবারে আমরা এই থিটা দুটোর যে ভ্যালু, সেটা আমরা ইকুয়াল করে দিতে পারবো। সেখান থেকে আমরা থিটার ভ্যালু বার করে নিতে পারবো। -5 থিটা, এদিকে থিটাটা চলে আসবে মাইনাস থিটা হবে, আর এদিকে 36 মাইনাস 90। তাহলে এটা কত হবে আমাদের? এটা হবে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ -6 থিটা। এটা কত হবে? -54 হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, থিটা সমান কত? 54/6, অর্থাৎ থিটা ইকুয়ালস কত? 6 9 54, 9। তাহলে থিটার মান কত? 9 ডিগ্রি। এটাই হবে উত্তর। এরপরের যে অঙ্কটা, সেখানে যেটা বলা আছে যে x12, এই অঙ্কটা কি? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, এটা যে বলা আছে এটা, এবং এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে কে এর মান নির্ণয় আমাদের করতে বলা হয়েছে। তো এটা কি করে নির্ণয় করবো? দেখো, ভ্যালুগুলো প্রত্যেকটা দেওয়া আছে, fi xi বাই xi ইকুয়ালস টু আমাদের 8.1, এটা বলে দেওয়া হয়েছে। এই ভ্যালুগুলো জাস্ট আমরা বসাতে হবে। এটা হচ্ছে কত? 132 প্লাস 5k, আর নিচে কত হবে? 20 ইকুয়ালস টু 8. আচ্ছা, 8.1টাকে 81/20 লিখে দিলাম, এই 10 লিখলাম পয়েন্টটাকে তুলে দিয়ে। তাহলে এটা কাটলে এখানে 2 পড়ে থাকে। নেক্সট লাইন কি হবে? 132 প্লাস
5k ইকুয়ালস টু কত, 81 দুগুণ 162, পরের লাইনে 5k ইকুয়ালস টু 162 মাইনাস 132, নেক্সট লাইন 5k ইকুয়ালস টু কত হবে 30, অর্থাৎ k ইকুয়ালস টু কত 6। এটাই হবে আমাদের উত্তর। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 191 নম্বর পেজে, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগের এবং 4-এর দাগের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।